আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছেন একজন স্টুডেন্ট যিনি গতবার আমাদের সাথে এডুকেশনে ভর্তি প্রস্তুতিতে আমাদের সাথে ছিল। সে হচ্ছে আফিফা ইমা। সো আজকে তার সাথে আমরা পরিচিত হব, তার এক্সপিরিয়েন্স, তার জার্নি সম্পর্কে জানবো। সো আফিফা, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তুমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে যে তুমি এখন কোথায় আছো, কি পড়ছো? আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফিফা ইমা, বর্তমানে পড়াশোনা করছি বিইউপি, পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে। আমি 2023-24 শিক্ষাবর্ষে এবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। আমার কলেজ ছিল গভর্নমেন্ট আজরিল হক কলেজ বগুড়া এবং আমার স্কুল ছিল আমিনামাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর। আচ্ছা, সো আফিফা, তুমি এইচএসসি কোন সালে দিয়েছিলে? ভাই আমার এইচএসসি ছিল 2022। 2022-এ? কিন্তু তুমি এবার তুমি সেকেন্ড টাইমার ছিলা। সো সেকেন্ড টাইমার এই কথাটা শুনেই তো যারা ধরো এবার সেকেন্ড টাইমার হচ্ছে তারা সবাই ভয় পেয়ে যায়, এটাকে একটা অভিশাপও মনে করে অনেকে। সো তোমার এই সেকেন্ড টাইমারটা নিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আসলে আমি যখন ফার্স্ট টাইমে এক্সাম দিই, আমার আশানুরূপ কোথাও সেই রকম কোনো পজিশন ছিল না আর কি। তবে আমার রাজশাহীতে একটা সিরিয়াল ছিল পিছনের দিকে, তো যে কারণে আমি একটা ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম, বাট পছন্দ ছিল না কিংবা বাবা মারও ইচ্ছা ছিল না সেই ডিপার্টমেন্টে পড়ার, যে কারণে আমাকে বাধ্য হয়ে সেকেন্ড টাইমে আসতে হয়েছে। তো এই সেকেন্ড টাইম আসার পিছনে আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, আমাকে মেন্টালি প্রচুর স্ট্রং থাকতে হয়েছে। সেটা হচ্ছে আমার বাবা মা সবচেয়ে বড়, আমার যে আপনজন যারা ছিল, তাদের ভিতরে একটা আক্ষেপ ছিল কিংবা তারা অনেক কারণে কষ্ট পাইছে। আমি কখনো ভাবি নাই যে আমি যে মেয়েটা তাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করছি, আমার কারণেই যে এত বড় একটা কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারিনি। তো আর হচ্ছে আমার আশেপাশের যারা আমার ফ্রেন্ড সার্কেল বলুন, আমার যে আত্মীয় স্বজনরা আছে, সবাই অনেক ক্রিটিসাইজ করছে, অনেক কথা শোনাইছে। ইভেন এমনও বলছে যে আমি নাকি পড়াশোনা করি নাই, অ্যাডমিশনের জন্য তো পড়ি নাই, জাস্ট নর্মালি কোনোভাবে এইচএসসিটা পাস করে দেন আমি একটা র্যান্ডম একটা প্রিপারেশন নিয়েছিলাম। বাট আমরা যারা স্টুডেন্ট থাকি তাদের একটা অ্যাডমিশন জার্নিতে এসেও একটা স্টুডেন্ট যদি খারাপও থাকে, তো অ্যাডমিশন পিরিয়ডে এসে সে যে কী পরিমাণে কষ্ট করে একমাত্র সেই ক্যান্ডিডেটটাই বুঝতে পারে। আশেপাশের মানুষ আসলে সেভাবে বোঝার চেষ্টা করে না বা বুঝতে পারে না। তো অনেকভাবে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, বিশেষ করে আমার জন্য আমার বাবা মাকে অনেক কথা শুনতে হয়েছে যে এতদিন এত ভালো রেজাল্ট করে আসলা, বাট অ্যাডমিশনে এসে ধরা খেয়ে গেলা, তুমি তো পড়াশোনা করোনি, সারাদিন ফোন চাপছো, হ্যান ত্যান, অনেক সাইড থেকে অনেকভাবে কথাবার্তা আসতেছিল। তো আমি অনেক এই সব কথা সহ্য করে আমি আমার সিদ্ধান্ত অটল ছিলাম যে না, আমার লাইফে যেহেতু একটা ফেইলিয়ার আসছে, এটাকে আমি আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হিসেবে ধরবো। তো এই কারণে মেইনলি জেদ করে সবার বিরুদ্ধে গিয়ে আর কি আমি এই সেকেন্ড টাইমে আসছি। তো এই সেকেন্ড টাইমে আমার পথ চলাটা খুব একটা সহজ ছিল না। চারপাশে মানুষের কথা ছিল, নিজের মনের মধ্যে একটা জেদ ছিল যে না, আমাকে কিছু একটা করতে হবে যাতে আমি এই সেকেন্ড টাইম ট্যাগটাকে আমি কোনো একটা পাবলিকিয়ান ট্যাগে আমি আনতে পারি। এটা আমার জন্য জার্নিটা অনেক কঠিন ছিল, বাট দিন শেষে আমার সাকসেসটাই মেইন। বাট এটা মনে রাখতে হবে যে এই সাকসেসের পিছনে যে মেন্টালি স্ট্রং থাকতে হয়, এইটা নিজেকেই আনতে হয়। এই ক্ষেত্রে আমার বাবা মার অনেক সাপোর্ট ছিল, যদিও তারা অনেক বকাবকি করছে কারণ তাদের এক্সপেকটেশনটা আমি ফুলফিল করতে পারিনি, বাট তারা আমাকে অনেক সাপোর্ট করছে। তারা যে সাপোর্ট ছাড়া আমি এখানে আসতে পারতাম না। আমার ফ্রেন্ড সার্কেলের কিছু কিছু ফ্রেন্ড ছিল, তারা আমাকে অনেকভাবে সাপোর্ট করছে। আসলে এই যে তোমার কথা শুনে আমরা সবসময় বলি যে অ্যাডমিশন একটা ওয়ার সবাই, বাট সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু ওয়ারটা আরো বেশি কঠিন বলতে পারো। এটা বলা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে একটা বেশি একটা ভয়াবহ। এখন আমরা হাসতেছি, বাট যে যার মধ্য দিয়ে আসলে জিনিসটা যায় তার জন্য কিন্তু জিনিসটা অনেক কঠিন। আচ্ছা, এই সময় এখন আমি একটু সফলতার গল্পে চলে যাই। তুমি সেকেন্ড টাইমের ছিলা, যখন হুট করে বিউপি থেকে কল আসলো যে তুমি চান্স পেয়েছো বা রেজাল্টে দেখলে তুমি চান্স পেয়েছো, তো ওই মুহূর্তটা কেমন ছিল? বাবা মার সাথে মুহূর্তটা কেমন ছিল? মেইনলি আমি যেদিন আমার কাছে কলটা আসে 3 এপ্রিল, তো আমি জাস্ট নামাজ পড়ে উঠছি, উঠার পরে জাস্ট আমি বাইরে যাব তখন আমার কাছে কল আসছে। তো যেহেতু আননোন নাম্বার ছিল, আমি একটু হেজিটেট ফিল করতেছিলাম যে ধরবো কি ধরবো না। তো পরে যখন আমি ধরলাম, দেন আমাকে বলতেছে যে আমি বিউপি থেকে বলছি, আপনি কি আফিফা আক্তার? আমি জি, আমি আফিফা। তো আমাকে বলছে যে আপনার পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে চান্স হয়ে গেছে, তো আপনি যদি ভর্তি হতে চান
তো কালই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইভেন আপনাকে ভর্তি হতে হবে। তো ওই মুহূর্তে আমার এমন একটা ফিলিংস হচ্ছিল যে আসলে আমার কোনো ফ্রেন্ডকে আমার সাথে প্ল্যান করতেছে, কারণ এটা আমার বিশ্বাস হচ্ছিল না। তো তারপর যখন আমাকে বলতেছে যে হ্যাঁ আমরা সত্যিই বিবি থেকে আপনাকে কল করছি, যে আপনি যদি আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান বা পড়াশোনা করতে চান, দেন অবভিয়াসলি আমাদের সাথে কালকে যোগাযোগ করবেন। বাই, এটা যখন তুমি তোমার মা বাবাকে বললা? তো এইটা যখন আমি আর কি ফোনটা যখন কেটে দিয়ে আমার আম্মু নামাজ পড়তেছিল, তো এইটা ফোনটা কেটে দেওয়ার পর আমি জাস্ট একটা চিল্লা উঠছি, মানে অনেক যে একটা মানে চিৎকার করছি। তো আমার আম্মু হচ্ছে আসলে মায়ের মন আসলেই না বলতে অনেক কিছু ধরে ফেলে। আমার আম্মু যখন নামাজ পড়া শেষ হইলো আমাকে বলতেছে যে তোমার কি কোথাও চান্স হয়েছে? আমি যে হ্যাঁ আম্মু আমার চান্স হয়েছে, কারণ আমি না বলতে আমার আম্মু বুঝে গেছে যে এই যে অ্যাডমিশন জার্নিটাতে এত খুশি আমি কখনো হই নাই, কারণ এই যে চিৎকার দেওয়ারও তেমন কোনো কারণ ছিল না। তো আমার বাবা মেইনলি, আমাদের ছোটো একটা দোকান আসছে, তো ওটার দোকানের জিনিসপত্র কেনার জন্য বাবা রংপুর যাচ্ছিলো, জাস্ট স্টেশনে বসেছিল, ট্রেন আসতে আর 15 মিনিট বাকি ছিল। আমি ওই 15 মিনিট আগেই জাস্ট বাবাকে কল দিছি যে বাবা হচ্ছে আমাকে বিয়ে থেকে কল দিচ্ছে, প্লিজ তুমি বাসায় ব্যাক করো। তো বাবা এতটা এক্সাইটেড ছিল যে সিরিয়াসলি মানে ফোনে কথা বলতে পারতেছিল না। দিন আসার পর বলছে যে এরকম বাবা আমার বিবিতে চান্স হয়ে গেছে। মানে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমার থেকে লাকি পার্সন এই ওয়ার্ল্ডে নেই, কারণ আমি সত্যি অনেক একজন লাকি মানুষ ছিলাম। ওই দিনটা আমার লাইফে একটা ব্লেসিং ছিল। ইভেন আমার কল আসার টাইম 5টা 11, আমি ওইটা আমার অবধি আমার মনে আছে যে আসলে কোন মোমেন্টে আসলে কী হয়েছিল। তো ওই মুহূর্তে এসে মনে হয়েছিল যে না, আমি যে এতদিন ধরে পরিশ্রমটা করছি ওইটা আল্লাহ আমার পরিশ্রমটা কবুল করছে। প্রচুর দোয়া করছিলাম আল্লাহর কাছে, আমার বাবা মা অনেক কান্নাকাটি করছিল। আসলে তোমার কথা শুনে আমার নিজেরও যে আমি অ্যাডমিশন টিকছিলাম ওই এক্সপিরিয়েন্সটা চলে আসতেছে। সাথে সাথে আমি দেখতে পাচ্ছি তোমার চোখে কিন্তু একটু একটু পানিও চলে আসতেছে, যে আসলে এই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যখন এত কষ্ট করার পরে। আচ্ছা, সো কষ্ট তো সবাই করে, সো তোমার এই প্রস্তুতিটা কেমন ছিল? সেকেন্ড টাইমের হয়ে প্রস্তুতি জার্নিটা যদি বলো। আমার এডুকেশনের সাথে মেইনলি যাত্রার কথাটা বলি। আমি যখন সেকেন্ড টাইমে চলে আসি, আমার যখন ফার্স্ট টাইমে সবগুলো ভার্সিটির রেজাল্ট দিয়ে দেয়, তো তারপর আমার রাতে আমার বাবা মা আমাকে বলতেছে যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নাও। তো তারা যদি ওই কথাটা আমাকে না বলতো আমি এতটা সাপোর্ট পাইতাম না। তো আমি হচ্ছে ইভেন আমি যেদিন ভর্তি হব, আমি মেইনলি অন্য একটা অনলাইন প্ল্যাটফর্মে ভাইয়ের সাথে যোগাযোগ করছি যে ভাইয়া আমি আপনার অনলাইন ব্যাচে ভর্তি হব, যে কারণে আমি হচ্ছে বিকালের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করব। তো আমার জানি না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল যে আমার কোনো একটা কারণে ডাউট হয়েছে মনের মধ্যে। তো আমি দেন ফোনে গিয়ে একটা পেজে আর কি আমি একটা স্ট্যাটাস আপলোড দিই যে আমি সেকেন্ড টাইমার, আমি মানবিক থেকে কোচিং করতে চাই, মানে বিজ্ঞান বিভাগে ছিলাম, তো মানে বিভাগ পরিবর্তন করে আমি এক্সামটা দিতে চাই। তো প্লিজ কাইন্ডলি কি একটু সাজেস্ট করবেন যে অনলাইন কোন প্ল্যাটফর্মটা আসলে ভালো হবে। তো আমাকে জাস্ট 4-5টা আইডি থেকে একটা সেম নাম যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন। এই এডুকেশনটা জানার পর দিন আমি পেজে গিয়ে সার্চ করছি। সার্চ করে দেখার পর যে ভাইয়াদের যে ফ্রি ক্লাসগুলো ছিল, কিছু র্যান্ডম কিছু ক্লাসের যে আমি যে ডেমোগুলো দেখছি, আমি এক বাক্যে আর কি ওই দিন রাতের মধ্যে আমি এডুকেশনে ভর্তি হয়ে গেছি। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আমাদের মানে সেকেন্ড টাইমারদের জন্য যে ব্যাচটা ছিল, তো সেখানে ভর্তি হয়ে যাওয়ার পর আমি ওই রাত থেকে ক্লাস করে স্টার্ট করছি আর কি। তো আমি মেইনলি 2 মাস পর ভর্তি হয়েছি, মানে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয় 2 মাস পরে। 2 মাস পর জয়েন করার পর অনেক কিছু দেখলাম যে 2 মাস যেহেতু ক্লাস হয়ে গেছে, অনেক মডেল টেস্ট হয়ে গেছে, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, অনেক কিছু হয়ে যাওয়ার পর আমি কিছুটা একটু মানে ডিপ্রেশন চলে গেছিলাম যে আল্লাহ এতগুলা ক্লাস আমি কীভাবে মানে মেকআপ করবো। দেন হচ্ছে যখন আপনাদের রেকর্ডেড ক্লাস ছিল, এটা আমি মানে অনেস্টলি স্পিকিং আমার লাইফে কখনো আমি 1 মাস ধরে কোনো রুটিন কন্টিনিউ করতে পারিনি, বাট ওই টাইমটাতে ভাইয়াদের পড়ানোর যে একটা মোটিভ ছিল, তারা যেভাবে সব কিছু মেনটেন করছে, আমি ভাইয়াদের 2 মাস রুটিনটা 1 মাসে করে আর কি অনেক কষ্টে কভার করছি। তো আমার বাবা মা অনেক মানে সারপ্রাইজড হয়ে গেছিলো যে সত্যি আমার মেয়ে এত পড়াশোনা করছে। তো এইভাবে আর কি আপনাদের সাথে জার্নিটা আমার স্টার্ট হয়। তো আমরা যে রুটিন নিয়ে পড়াতাম বা লেকচার শিটগুলো যেমন ছিল, এটা নিয়ে তোমার যদি কোনো অনুমতি থাকে যে অতটুকু পড়াই কিনাফ ছিল কিনা তোমাদের জন্য? আমাদের জন্য আমাদের ভাইয়ারা যে লেকচারগুলো স্লাইডগুলো প্রোভাইড করতো, ইভেন মোস্ট মানে সবগুলো আমাদের নোট করতে হতো। ইভেন আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি বলবো যে একজন স্টুডেন্টের জন্য পড়ার যদি কোনো বেস্ট ওয়ে থাকে সেটা হচ্ছে নিজে লিখে তারপর পড়া, কারণ একবার লেখা 3বার পড়ার সমান হয়, এটা আমি নিজেও বিশ্বাস করি, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্সড।
তো ভাইরা যে স্লাইডগুলো প্রোভাইড করতো আর কি, আমার মনে হয়েছে সেগুলো এনাফ। ইভেন আমাদের বাইরে যদি কোনো ধরো এমন হতে পারে যে আপনাদের অনেকের মনে হতে পারে যে না এগুলো আসলে আমাদের জন্য ইনাফ হচ্ছে না, আমাদের ভাইরা কিন্তু বলে দেয় যে আসলে আমাদের লেকচার স্লাইডের পাশাপাশি কোন কোন বইগুলো থেকে কীভাবে পড়লে মানে আমাদের প্রিপারেশনটা আরেকটু স্ট্রং হবে। তো ভাইয়ারা এগুলো সব কিছু সাজেশন দিয়ে দেয়। ইভেন এমন না যে আমাদের কোনো একটা সিলেক্টেড বই থাকে যে এই বই থেকে ভাইয়ারা পড়ায়, এমন যদি হতো তাহলে আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না, আমরা নিজেরাই বাসায় বসে পড়তে পারতাম। বাট সেকেন্ড টাইম বলো ফার্স্ট টাইম বলো যেখানে বলো, সেখানে প্রিপারেশনের পাশাপাশি সবচেয়ে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে গাইডলাইন। এই গাইডলাইনটা খুবই বড় একটা ফ্যাক্ট। হয়তো আমার ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার পিছনে কিছু কিছু ফ্যাক্টের মধ্যে এটা একটা ফ্যাক্ট ছিল, বাট ভাইয়াদের গাইডলাইন সত্যি অসাধারণ ছিল। আমি মন থেকে বলতেছি, ভাইয়ারা যে স্লাইডগুলো প্রোভাইড করতো আর কি সব কিছু কিন্তু মিক্সড করে, মানে ভাইয়ারা প্রচুর বই ঘেটে কোথা থেকে কোন ইনফরমেশনটা আর কি ভালো হবে সব কিছু আমাদের জন্য এক করে দিছে। এটা আমাদের জন্য অনেক ইজি হয়েছে, নাহলে আমাদের স্টুডেন্টদেরকে নিজেদেরকে সবগুলো বই ঘেটে ঘেটে আর কি ইনফরমেশনগুলো এক করতে হতো। আচ্ছা, তুমি ফার্স্টে বলতেছিলা যে তুমি এক জায়গায় স্ট্যাটাস দিছো যে অনলাইন কোন প্ল্যাটফর্মটা ভালো হবে। সো আমরা কিন্তু সবাই মনে করি যে আসলে অফলাইনে গেলেই ভালো পড়াশোনা করতে পারবো। এখন কি মনে হয় যে অনলাইনে আসলে ভালো পড়াশোনা করা সম্ভব? অবশ্যই ভাই। আর তোমার ফ্যামিলি কি মনে করতো যখন তুমি অনলাইনে পড়াশোনা করতে? আমি যখন অনলাইনে পড়াশোনা করতাম, আপনারা যখন লাইভে ক্লাস নিতেন তখন বাবা মা মাঝে মাঝে এসে দেখতো যে আসলে দেখি তো কি ক্লাস করাচ্ছে। তো আপনাদেরকে যখন দেখতো তখন আমি জাস্ট ইয়ারফোনটা একটু খুলে দিতাম যে বাবা মা একটু শুনুক যে কীভাবে পড়াচ্ছে। তো বাবা বলতেছে যে হ্যাঁ অনেক ভালো পড়াচ্ছে, তো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, প্রতিদিনের পর প্রতিদিন একটু বুঝাও। তো এইভাবে যখন আপনাদের ক্লাসগুলো যখন করতাম, আমার প্রথমে আমি যখন আর কি গ্রাজুয়ালি যখন ক্লাসগুলো আস্তে আস্তে মেকআপ করে নিচ্ছিলাম, তো তখন আমি আম্মুকে একবার বলছিলাম যে আম্মু আমি যদি ফার্স্ট টাইমে এই কোর্স মানে এই প্ল্যাটফর্মটাতে আসতে পারতাম তাহলে হয়তো আরেকটু ফার্স্ট টাইমে আমার রেজাল্ট আরেকটু বেটার হতো, হয়তো আমাকে সেকেন্ড টাইমে আসতে হতো না। কারণ এনারা এত ভালোভাবে পড়ায়, সব কিছু গুছায় পড়ায়, মানে খুবই ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম আমার লাইফে। সিরিয়াসলি অনেস্টলি স্পিকিং এটা আমার লাইফের সাথে একটা সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম আমার সাকসেসের পিছনে আমার বাবা মা প্লাস অনলাইন এডুকেশন। আচ্ছা, সো অনলাইনে ধরো তুমি বলতেছিলা যে তোমার মা বাবারা তোমাকে সাপোর্টও করছে, আবার অনেক সময় হয়তো বা একটু বকাঝকা করছে, আশেপাশের বলতে পারে প্রতিবেশী আন্টিরা হ্যাঁ অনেক কথা বলছে, বা দেখছো অন্য ফ্রেন্ডরা অনেক জায়গায় টিকে গেছে, তারা হয়তো বা কিছুটা কথা শোনাতে পারে। সো এই টাইম কিন্তু মোটিভেশনটা অনেক ইম্পর্টেন্ট। সো এডুকেশনের ইনস্ট্রাক্টরদের থেকে বা মেন্টরদের থেকে বা বড় ভাইদের থেকে কোনো কি এরকম মোটিভেশন পেয়েছিল বা তোমাকে মোটিভেট করছিল কিনা এরকম কিছু? জি ভাইয়া, আমাদের হচ্ছে আপনারা মাঝে মাঝে একটা স্টুডেন্টদের পিছনে একটা স্টুডেন্ট যে ফেল হইলো, আসলে সেই সময় ঘুরে দাঁড়ানোর কি ওয়ে থাকতে পারে, তাদের কি মোটিভেশন দরকার, এটা আপনাদের কাছ থেকে অনেক ভালোভাবে শিখছি। প্লাস হচ্ছে এমন না যে একজন আমাকে মোটিভেশন দিল, ঠিক আছে আমি মোটিভেশনটা নিলাম 2 মিনিট পর জাস্ট ভুলে গেলাম, এমন না। আসলে মানুষ লাইফে সবগুলো মোটিভেশন ধরে রাখতে পারে না, বাট ইফেক্টিভ কিছু মোটিভেশন থাকে যে না সত্যি আমি যদি এটা মানি আমার লাইফটা একটু হলেও চেঞ্জ হইতে পারে। আমার এডুকেশনের ভাইয়াদের যে মোটিভেশনটা ছিল সত্যি আমাকে অনেক হেল্প করছে, আমি পার্সোনালি বলতেছি আমাকে অনেক হেল্প করছে। ইভেন আমি বিশ্বাস করি যে আমার মতো যে স্টুডেন্ট আছে ওদের জন্য অনেক হেল্পফুল হবে। ইভেন যারা চান্স পাইছে, আমার যে সহযোদ্ধারা ছিল তারাও বলতে পারবে, এক বাক্যে বলতে পারবে তাদের মোটিভেশন সত্যি অনেক ভালো ছিল। হ্যাঁ মাঝে মাঝে প্রচুর কান্না পাইতো যে আসলে সত্যি এই কথাগুলো অনেক বাস্তব, বাট নিজের লাইফের সাথে যদি রিলেট করি তাহলে বোঝা যাবে যে না সত্যি এই কথাগুলো আমার জন্য দরকার। আর সবচেয়ে বড় কথা যে এই যে শিক্ষা, এটা মানুষের একটা চাহিদা, ঠিক আছে আমাকে বড় হওয়ার জন্য আমাকে শিক্ষিত হইতে হবে, কারণ একজন শিক্ষিত মানুষ আমাদের সমাজে খুব প্রয়োজন। বাট হচ্ছে এমন নয় যে আমি আমার নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে সব কিছু করবো। আসলে পরীক্ষার খাতায় নাম্বার আপস অ্যান্ড ডাউনস এগুলো নামবে কমবে, বাট একজন মানুষ হিসেবে যদি আমি নিজেকে ভালো প্রুভ করতে না পারি, এটা দিন শেষে নিজেকে যখন নিজে আয়নায় দেখবো এইটা আমি কখনো মানতে পারবো না, নিজের চোখ আপনা আপনি নিচে নেমে যাবে, আমি কখনো আয়নার সামনে দ্বারা বলতে পারবো না যে সত্যি আমি কি একজন ভালো মানুষ হয়েছি কিনা। সেটাই এই কথাগুলো সত্যি আমার মেইনলি ভাইয়াদের কাছ থেকে শেখা, কারণ ভাইয়ারা প্রচুর মোটিভেট করছে, যে কারণে আমি
এই যে মেন্টালি স্ট্রং থেকে আজ মানে এই পর্যন্ত আমি আসতে পারছি। আচ্ছা, তোমার প্রস্তুতিতে আরেকটু আসি। তুমি যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিল, সো আমরা কিন্তু 3টা সাইকেল শেষ করে আবার দেখা গেছে রিভিশন সাইকেল করা হয়েছে, আবার রিভিশন এক্সাম হয়েছে। তার মানে তোমরা যেন পড়াশোনা থেকে বিচ্যুত না হও সেটা জন্য চেষ্টা করছো। ওই টাইমটা তোমাকে হেল্প করছিল কিনা বারবার এক্সাম দেওয়া, বারবার ধরো রিভিশন ক্লাসগুলো করা? জি, একটা স্টুডেন্টদের জন্য মানে এক্সামটা অনেক বড় একটা ফ্যাক্ট। আমার এমনও হয়েছে যে আমার মনে হয় যে এটা সব স্টুডেন্টদেরকেই করা উচিত, যে তোমার প্রিপারেশন না থাকুক, এমন হইলো যে না হঠাৎ করে একটা মানে তোমাকে বললো যে তোমাকে এইটার উপর এক্সাম দিতে হবে, কোনো ব্যাপার না। আমার প্রিপারেশন থাকুক বা না থাকুক, আমি এক্সাম দেবো, শিখতে পারবো। ভুল থেকেই মানুষ শেখে। ভাইয়ারা যে উইকলি টেস্ট নিত, মান্থলি টেস্ট নিত, মানে এই যে রিভিশন সাইকেলগুলো যে ছিল, আসলে একটা পড়ার পর তুমি যদি 7-8 দিন রেখে দাও, একদম লিটারেলি ওটা তোমার মনে থাকবে না। এটা একদম, কারণ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তি তারও কখনো মনে থাকে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানে প্রচুর রিভিশন দিতে হয়। ইভেন আমার নিজের ক্ষেত্রেও একটা পড়লাম তো পরের দিন এসে আমি ভুলে যেতাম যে আসলে, তখন অনেক মানে ডিপ্রেশনে থাকতাম যে আসলে এই যে এতগুলো আমি পড়লাম, আমি ভুলে গেলাম, এখন আমার কী হবে। তো ভাইয়াদের যে রিভিশন সাইকেলটা ছিল ওটা অনেক হেল্প করছে আমাকে, যে স্পেশালি ইভেন আমি যে একটু দেরিতে জয়েন হয়েছি, এই রিভিশন সাইকেলটা আমাকে অনেক হেল্প করছে, কারণ আমি পড়াগুলো গুছিয়ে নিতে পারছি। আমার যে মানে ক্ষেত্রে একটু ল্যাকিংস ছিল, তো এই যে বারবার পড়া, বারবার এক্সাম দেওয়া, এখান থেকে ভুল থেকে শিক্ষা নেওয়া। সেকেন্ড টাইম তো জার্নিটাই অনেক লম্বা, 9 আর 10 মাসের। আরেকটা জিনিস, তুমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে, মানে ওই ভর্তি দিয়ে কিন্তু তুমি বিউপি আইসিইউ ব্যাচে ক্লাস করতে পারছো। ইভেন এবং অনেকগুলো আইসিইউ ব্যাচে ক্লাস মানে বাকি কোর্সগুলো ছিল আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্টরা সব ফ্রিতে পাইছে। হ্যাঁ, মানে সবাই বলতে যায় এক কোর্সে 5টা কোর্স না, এক মানে 5 in 1। হ্যাঁ, মানে তুমি মানে বিউপি কোর্সটাও তো ফ্রিতে পেয়ে গেছো যেহেতু পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হয়েছিল। সো ওই যে বিউপি কোর্সে বিউপি কোশ্চেনগুলো কিন্তু আলাদা হয়। সো বিউপির এই কোশ্চেনের সাথে বিউপি কোর্সটা নিয়ে যদি কিছু বলো। বিউপি কোর্সে আর আমার সাথে তোমার পরিচয় বিউপি কোর্সই হয়েছিল, রাইট? মেইনলি ভাই আমার ভার্সিটির সিনিয়র, তো হচ্ছে বিউপি কোর্সে ভাইয়া আমি ফার্স্টে ভাইয়াকে আমি বিউপি মানে আইসিইউ কোর্সেই দেখছি। এর আগে ভাইয়া কখনো আমাদের কোনো কোর্সে ক্লাস নেয়নি। তো ভাইয়ার ম্যাথের যে ট্রিকগুলো ছিল, আইকিউ এর যে ট্রিকগুলো ছিল, স্পেশালি ইংলিশের যে মানে আসলে কোন কোশ্চেনটা কীভাবে সলভ করতে হয়, অনেক ইজিলি ধরায় দিত। প্রচুর আমাদের মানে প্রথম দিকে প্রচুর প্রবলেম হতো যে আসলে মানে বিউপির ইংলিশ কোশ্চেনটা লিটারেলি একটু হলেও হার্ড হয় অন্যান্য ইউনিভার্সিটি থেকে। তো আপনাদের যে মেথডগুলো ছিল, যে ট্রিক্সগুলো ছিল, টেকনিকগুলো ছিল, অনেক হেল্প করছে। ইভেন মেইনলি বিউপিতে তো সব কোশ্চেন ইংলিশে হয়, তো আমাদের সব কিছু ইংলিশে পড়ানো হতো আর কি। তো আমি বলবো যে সত্যি অনেক ভালো ছিল বিউপি আইসিইউ কোর্সটা, আমি অনেক হেল্পফুল হয়েছে। আমি ইভেন এই যে নোট সাবমিট করা, এইটা আমাকে অনেক হেল্প করছে। নিজের নোট নিজে করলে ওইটা তোমার পরীক্ষার আগের প্রস্তুতির জন্য অনেক বেটার একটা আমি বলবো হেল্প করবে। তো ভাইয়েরা এই প্রেশারটা ভাইয়েরা দিচ্ছে আমাদের জন্য খুব ভালো হয়েছে। এই প্রেশারটা না দিলে সিরিয়াসলি এই কম টাইমে প্রিপারেশন নেওয়াটা পসিবল হতো না। আর আমি বলবো যে ভাইয়াদের যে ট্রিক্সগুলো ছিল মেইনলি, মানে এক নাগারে পড়াশোনা করে তো সব কিছু মনে রাখা যায় না, কিছু কিছু ট্রিক্স থাকতে হয়। তো বিউপি আইসিইউ কোর্সের এই ট্রিক্সগুলো অনেক হেল্প করছে। মানে দেখা যেত তোমার সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে তুমি যা শিখছো, কিন্তু বিউপি আইসিইউ ব্যাচে এসে কিন্তু আবার নতুন জিনিসই শিখতেছো। হ্যাঁ, কারণ ভার্সিটি ওয়াইজ তো কোশ্চেন ভ্যারি করে। সো একটা কোর্সে ভর্তি হয়ে দেখা যাচ্ছে কয়েকটা কোর্সে একসাথে ফ্লেভার নেওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে তুমি শুধু যে আমরা বললাম ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাসে মোটিভেশন দিচ্ছি, আমাদের কিন্তু জুম সেশন হতো। তারপরে আমাদেরকে কিন্তু এই যে যেমন তুমি আমাকে বিভিন্ন সময় ইনবক্স করতে ভাই ম্যাথটা করে দেন, ম্যাথটা কিন্তু একজনের করে দেওয়ার পক্ষে মানে কষ্ট হতো, বাট তাও আমি চেষ্টা করতাম বা আমরা চেষ্টা করতাম। সো আমাদের টিচারদেরকে যখন নক করতাম বা জুম সেশন, এটা তোমাকে কেমন হেল্প করতো? জুম সেশনের কথায় আসি। ফার্স্টে যে জুম সেশন হইতো মেইনলি ফাহাদ ভাইয়া নিত, আপনি নিতেন, মাঝে মাঝে মহসিন ভাইয়া আসতো। তো জুম সেশনে মেইনলি কারো কোনো যদি পার্সোনাল প্রবলেম থাকে ক্লাস নিয়ে, যে ভাইয়া আসলে আমাদের এই ক্লাসটা যদি আরেকটু বাড়ানো চাইতো বা এই টপিকগুলো যদি আমাদেরকে আরেকটু পড়ানো হইতো। তো কারো কোনো যদি পার্সোনাল প্রবলেম থাকে যে ভাইয়া আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি আসলে কোপ আপ করতে পারতেছি না, মানে বুঝতে পারতেছি না যে আসলে কীভাবে কী করতে হবে। তো মেইনলি ভাইয়াদের সাথে ডিরেক্টলি না হোক বাট ইনডিরেক্টলি তুমি যদি একটু মানে কানেক্ট থাকতেই পারো যে হ্যাঁ এটার জন্য জুম সেশনটা অনেক হেল্পফুল ছিল। কারণ আমাদের নিজেদের প্রবলেমগুলো যে ভাই আসলে এটা কি করলে কি হবে, কিংবা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো এইভাবে নিলে বা আপনারা যদি এই টাইমে নেন
আমাদের জন্য ভালো হবে। তো ভাইয়ারা আমাদের সব দিক বিবেচনা করে আমাদের সুবিধার কথা ভেবে ভাইয়ারা সবকিছু এবং মোরালি অনেক বেশি তোমাদেরকে ফিডব্যাক দিত বা কনফিডেন্স দেওয়ার চেষ্টা করতো। ইভেন আমাদের যত কোনো প্রবলেম হইতো আমরা ভাইয়াকে ইনবক্স করতাম যে ভাইয়া এরকম, ভাইয়ারা প্রচুর বিজি থাকতো, সারাদিন ক্লাস নিয়ে আবার ভাইয়াদের নিজেদের পড়াশোনা থাকতো। তো এত কিছুর মধ্যে আসলে সবার ইনবক্স চেক করে করে কে কোন মানে প্রবলেমটা দিচ্ছে এটা আসলে খুব মানে টাফ হয়ে যাইতো। বাট ভাইয়ারা নিজেদের দিক থেকে বেস্ট ট্রাই করছে নিজেদের সার্ভিসটা দেওয়ার, অ্যান্ড আই এম ভেরি মাচ গ্রেটফুল টু দেম। আচ্ছা, ধন্যবাদ। তো তোমার সাথে তো অনেকক্ষণ গল্প হলো। এখন শেষ একটা প্রশ্ন, শেষ একটা কথা, এটা তুমি তোমার মন থেকে যারা সেকেন্ড টাইমার, যারা ধরো মানে এবার ফার্স্ট টাইমার হয়ে ভর্তি পরীক্ষা দিয়ে হয়তো বা ব্যর্থ হয়েছে, তো তাদের উদ্দেশ্যে ছোট করে যদি কিছু বলতে চাও, তারা মোটিভেটেড কীভাবে থাকতে পারে, প্রস্তুতিটা কীভাবে নেওয়া উচিত এবং কীভাবে তাদের প্ল্যান করা উচিত, একটু যদি শর্ট করে বলো। আসলে মানে এমন না যে ফার্স্ট টাইমে তোমরা নিজেদের বেস্ট ট্রাই করবা, কারণ হচ্ছে এমন যদি হয় যে না আমি করবো না, আমার ভাগ্যে যা আছে তাই হবে, এইটার উপর বিলিভ করে যদি আমি সেকেন্ড টাইমে আসি চিন্তা ভাবনা করি, তাহলে এটা লাইফে একটা মারাত্মক ভুল হয়ে যাবে। এমন যখন দেখতেছি যে না আমার আসলে ফার্স্ট টাইমে হয়নি, সেকেন্ড টাইমে আমাকে আসতে হয়েছে, তাহলে আমি বলবো তোমাকে একটা মেন্টালি স্ট্রং হয়ে এখানে আসতে হবে। কারণ তোমার এই আসার পিছনে অনেক কিছু মানে বার্ডেন থাকবে, অনেক অবস্টেকল থাকবে তোমার লাইফে। যেমন বাবা মা কত মানে যেমন সাপোর্ট দিবে তেমন একটু দু একটা কথা শোনাবে। স্পেশালি যাদের কথা বলবো আর মানে আশেপাশের প্রতিবেশী সো কল্ড আন্টিরা, যারা পাশের বাসার আন্টিরা, ইভেন নিজেদের রিলেটিভস যারা থাকে, প্রচুর কথা মানে শোনাবে তোমাকে। ইভেন আমাকেও বলছিল, আমার সামনে কখনো বলেনি, পিছন থেকে বলছিল যে মেয়ে মানুষের এত বেশি পড়াশোনা করার কি দরকার, একসময় তো তাদের বিয়ে শ্বশুরবাড়ি যাইতে হবে। বাট আমার একটা মানে দৃঢ় চেতনা ছিল যে এটা মেয়েদের লাইফে যেহেতু একটা অবশ্যম্ভাবী ঘটনা যে ঘটবে, বাট নিজেকে আগে সেটেল হইতে হবে। কারণ নিজের একটা পরিচয়, একটা আইডেন্টিটি একটা মেয়ের লাইফে অনেক বড় একটা মানে ফ্যাক্ট। তো সেকেন্ড টাইমে যারা তোমরা আসবা, তো তাদের জন্য একটাই কথা যে মানসিকভাবে অনেক মানে প্রচুর মানসিকতা নিয়ে থাকতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। তোমার আশেপাশে কে কি বললো যে হ্যাঁ কোথাও হয়নি, ফার্স্ট টাইমে হয়নি, তুমি সেকেন্ড টাইমে কি করবা, এরকম একটা কথা বাবা মা বলবে, আত্মীয় স্বজনরা বলবে, বন্ধু বান্ধবরা বলবে, যারা তোমার ফ্রেন্ডরা হচ্ছে ইতিমধ্যে চান্স পেয়ে গেছে, অনেক কথা বলবে। বাট আমি বলবো যে এসব কথার মধ্যে থেকেও কিন্তু পজিটিভ জিনিসটাকে আনা যায়। তুমি সব কিছু থেকে অনেক নেগেটিভিটি থাকবে, এই টাইমে প্রচুর নেগেটিভ আসবে। ইভেন তুমি যেগুলা কাজ কখনো করোই নি, প্রত্যেকটা সাইড থেকে তোমাকে একদম প্রেশার দেওয়া শুরু করবে। সো সব কিছু মেনে নিয়ে তোমাকে সবার কথা সহ্য করে জাস্ট যে কথাগুলো তোমার নেওয়ার প্রয়োজন, সেই কথাগুলো জাস্ট অ্যাকসেপ্ট করে তোমাকে এখানে আসতে হবে। সবচেয়ে বড় কথা যে নিজেকে পড়াশোনা করতে হবে, নিজের মধ্যে একটা দৃঢ় চেতনা আনতে হবে যে না এবার আমাকে পারতে হবে। সবার অপমানের জবাব তোমাকে রেজাল্টের মাধ্যমে নিতে হবে, এটা মনে রাখতে হবে। আর আমি বলবো যে এডুকেশনের সাথে যুক্ত হও, ভাইরা প্রচুর ডেডিকেটেড, প্রচুর মানে নিজেদের বেস্টটা মানে বেস্টটা দিয়ে ট্রাই করে যে আসলে একটা স্টুডেন্টদেরকে কীভাবে মানে একদম মানে শূন্য থেকে কীভাবে প্রস্তুতিটা শুরু করা যায়, সেখান থেকে তো আমি বলবো যে এডুকেশনের সাথে যদি তোমরা থাকো, আমি বলতেছি যে তোমার লাইফে একটা বেস্ট সার্ভিস তুমি পাবা। এটা অ্যাজ এ স্টুডেন্ট আমি মনে করি, আমি নিজে এক্সপিরিয়েন্স। তো তোমরা যাদের সেকেন্ড টাইমার আসো, তোমরা এডুকেশনের সাথে যুক্ত হয়ে যাও। ইভেন ভাইয়াদের মানে সাজেশন অনুযায়ী তোমরা পড়াশোনা করো। সবচেয়ে বড় কথা তোমাকে মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে না আমাকে পারতেই হবে, এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, অবশ্যই ইবাদত করতে হবে, এটা মাস্ট। ইয়েস, আসলেই মানে আল্লাহর উপর বিশ্বাস রাখবো, নিজের উপর বিশ্বাস রাখবো, আর ভাইয়ারা যেটা বলে টিচাররা সেটা শুনবো। সো আফিফা, অনেক অনেক ধন্যবাদ, তুমি আসছো। আমি বিশ্বাস করি তোমার মানে কিছু কথা তুমি যে একদম ফ্রিলি তোমার ইমোশনগুলো শেয়ার করছো, সো আমাদের যারা এবার হয়তো সেকেন্ড টাইমার আছেন তারা হয়তো বা অনেক বেশি মোটিভেটেড হবে এবং তাদের পড়াশোনা আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা শুরু করবে। অনেক অনেক ধন্যবাদ আফিফা, এবং সাথে থাকো, ভালো থাকো, তোমার জীবন অনেক সুন্দর হোক এই দোয়া করি আমরা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।